আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং পাশেই আছো। আজকে তোমাদের নতুন একটি বিষয় নিয়ে শুরু করব, সেটা হলো ফ্যাক্টর মডিফাইং অফ ডাক আর ইনফ্লুয়েন্সিং অফ ডাক, ম্যাথ শিক্ষার্থীদের জন্য। তো চলো আমরা শুরু করি। আমাদের আজকের বিষয়টা ইনোমিনেট দ্য ফ্যাক্টর মডিফাইং অফ দ্য ডাক অ্যাকশন। ইনোমিনেট বলতে ব্যাখ্যা করা বিস্তারিতভাবে, ফ্যাক্টর মডিফাইং কোন কোন বিষয়গুলো মডিফাই করে, কি পরিবর্তন করে, সংশোধন করে আমরা ডাকের কার্যকারিতা হবে অথবা ডাকগুলি ব্যবহার করবো। অথবা প্রশ্নটা ঘুরে আসতে পারে দ্য ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং দ্য অ্যাকশন অফ ডাক, অর্থাৎ কোন কোন বিষয়গুলো, ঘটনাগুলো একটি ডাকের কাজের জন্য ইনফ্লুয়েন্সিং করবে, বাধা প্রদান করবে। তো আমরা আছি ফ্যাক্টর মডিফাইং আর ইনফ্লুয়েন্সিং অ্যাকশন অফ ডাক হুইচ আর মেনশনড বিলো। এক নম্বর জেনেটিক ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টর কি? ফ্যাক্টর মানে ঘটনা, বিষয়। জেনেটিক মানে বংশ পরস্পরায়, অর্থাৎ বাবার থাকলে সন্তানের, সন্তানের থাকলে তার সন্তানের বংশ পরস্পরায় যে রোগগুলো হয়, বিশেষ করে এক্ষেত্রে আমরা বলতে পারি আজমা, অথবা যার বাংলা হাঁপানি, হতে পারে ডায়াবেটিস। এই জাতীয় যে কিছু রোগগুলো যেগুলো বংশ পরস্পরায় অনেকে হয়ে থাকে, অর্থাৎ বাবার থাকলে সন্তানের হতে পারে জেনেটিক্যাল ফ্যাক্টর, যেটা আমরা বলি। অর্থাৎ ক্রোমোজোমের যে বিষয়গুলো থাকে, সন্তানের থাকলে বাবা হবে, এরকম ফ্যাক্টর থাকলে সেটা অবশ্যই জেনেটিক ফ্যাক্টর আমরা বলি। নন জেনেটিক ফ্যাক্টর, যেটা জেনেটিক নয়, যেটা অর্থাৎ জেনেটিক বাদে অন্যান্য যে কোনো বিষয়ের জন্য যে বিষয়গুলো দায়ী। তো আমরা আসছি এই ফ্যাক্টরগুলো দুইটা ভাগে ভাগ করা যেতে পারে। একটা ফ্যাক্টর রিলেটেড টু দ্য প্যাশেন্ট, অর্থাৎ যে বিষয়গুলো সরাসরি একজন রোগীর সঙ্গে বা কোনো রোগীর সঙ্গে জড়িত থাকবে বা রোগীর বিষয় নিয়ে জড়িত থাকবে। আরেকটা বিষয় হতে পারে ফ্যাক্টর রিলেটেড টু দ্য ড্রাগ, এবং আরেকটি বিষয় থাকবে সেটা হলো সরাসরি ঔষধের উপরে রিলেটেড, সম্পর্কিত। তো যেই বিষয়টা একজন প্যাশেন্টের উপরে করবা, যেই বিষয়টা একজন রোগী বা প্যাশেন্টের উপরে রিলেটেড থাকবে বিষয়গুলো, যেমন পার্সোনাল ফ্যাক্টর। পার্সোনাল ফ্যাক্টর কি? একান্ত তার ব্যক্তিগত বিষয়গুলো জড়িত। যেমন এর মধ্যে থাকতে পারে এজ। একটা ব্যক্তির বয়সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, তার বয়সের উপর ডিপেন্ড করবে। কারণ কখনোই একটা ব্যক্তি যাদের হাই ব্লাড প্রেশার আমরা বলি, এদের কিন্তু বয়সের একটা তারতম্য থাকবে। মিনিমাম 30 বা 40 বা 50 এজ হলে তাদের প্রেশারগুলো আপ ডাউন করবে। এবং সেক্স, যেটা আমরা বলি লিঙ্গ, পুরুষ মহিলা ভেদে এরকম হতে পারে। বডি ওয়েট, একটা মানুষের শরীরের বডি ওয়েট বা তার শরীরের ওজনের উপর ডিপেন্ড করে অনেক রোগ ব্যাধি। সে যদি সুস্থ থাকে, তার মানে সে যদি হালকা পাতলা হয়, অর্থাৎ ওজনে স্বাভাবিক থাকে কিন্তু দেখে মনে হয় অসুস্থ, আসলে সে শারীরিক দিকে সুস্থ আছে। আবার একটা ব্যক্তি অনেক মেদবহুল, স্থূল, সেই ব্যক্তি কিন্তু অসুস্থ থাকতে পারে। আবার বিপরীত ঘটতে পারে। এক কথায় এজ এবং সেক্স, পাশাপাশি বডি ওয়েট, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা একজন পার্সোনাল ফ্যাক্টরের উপর দায়ী থাকবে। এরপর নিউট্রিশনাল স্ট্যাটাস, অর্থাৎ পুষ্টিগত যে অবস্থাগুলো আছে একটা মানুষের শরীরে বা রোগীর শরীরে কতটুকু পুষ্টি সম্পদ আছে বা অভার পুষ্টি আছে কিনা, এই বিষয়গুলো অবশ্যই পার্সোনাল ফ্যাক্টরের মধ্যে জড়িত। কারণ আমাদের দৈনন্দিন দিন আমরা প্রত্যেকেই কিন্তু সুষম খাবারগুলো খাইতে পারি না। খাবারের যে 5 থেকে 6টি উপাদান রয়ে গেছে, মৌলিক যে উপাদানগুলো, সেই উপাদানগুলো একান্ত সচেতন ব্যক্তি ছাড়া আমরা কিন্তু সেই খাবারগুলো খেতে পারি না। অনেকের সাধ্য আছে, সামর্থ্য নাই। আবার অনেকেই সাধ্য না থাকলে সচেতন যে ব্যক্তিগুলো, তারা সামান্য আকারে হলেও চেষ্টা করে এই পুষ্টি বা নিউট্রিশনাল অবস্থা বিদ্যমান রাখার জন্য। এবার আমরা আরেকটি বিষয় হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্যাক্টর। প্যাথো মানে হচ্ছে রোগ, প্যাথোলজি অর্থাৎ রোগতত্ত্ববিদ্যা বা রোগ সম্পর্কিত বিদ্যা। অর্থাৎ কোনো ব্যক্তির শরীরে আদৌ রোগ আছে কিনা, কোনো ব্যক্তি যদি সচেতন হয় তাহলে অনেক কাঙ্ক্ষী তার শরীরে রোগ ব্যাধি কম হবে। এবং সচেতন থাকলে আরেকটি সুবিধা, একান্ত যদি কোনো ব্যক্তির শরীরে প্যাথোলজি মানে রোগ প্রবেশ করে বা রোগে আক্রান্ত হয়, তাহলে সে সহজেই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সে সুস্থ থাকতে পারে। এরপর হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হলো এমন একটি বিষয় যেটা আমাদের পারিপার্শ্বিক বা আমাদের বাড়ির চারপাশের অবস্থা বলি। এক কথা শুধু বাড়ির চারপাশ না, আপনি যেই এলাকায় বসবাস করবেন অথবা আমরা যে এলাকায় বসবাস করি তার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, বসবাসের উপযোগী কিনা। বর্তমানে ম্যাক্সিমাম জায়গাগুলোকে আমরা দেখতে পাই, বিশেষ করে গ্রামের দিকে মিল ফ্যাক্টর, ইটের ভাটা হয়ে গ্রামগুলো দূষিত হয়ে যায়, বায়ু দূষিত হয়ে যায়। ম্যাক্সিমাম আমরা অসুস্থ হয়ে পড়ি। এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা একটা মানুষ অসুস্থ হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা। এই জন্য আমরা বলি একটি এলাকা সুস্থতার জন্য তার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন তার গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আছে ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর।
ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর যেটা, সেটা হলো একটা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা। আল্লাহ বলতেভাবে ন্যাচারালি প্রাকৃতিকভাবে তার শরীরে কতটুকু রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, অর্থাৎ তার শরীরে রোগ প্রবেশ করছে। আবার কোনো কোনো ব্যক্তি দেখবেন একই ফ্যামিলিতে 4-5টা সদস্য থাকলে একজনে আপনি অসুস্থ হয়ে যায়, সামান্য একটু ঠান্ডা কাশিতে ও কাত হয়ে পড়ে যায়। বাট যাদের শরীরে ইমিউনোলজিক্যাল রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আছে তারা সহজে আক্রান্ত হবে না। এটা আল্লাহ বলতেভাবে হতে পারে সিজনাল কিছু ফলমূল খাওয়ার কারণে, এক কথা সচেতন থাকার কারণে তার মধ্যে অটোমেটিক ইমিউনোলজিক্যাল শক্তিটা ফিরে পাবে। আমার ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর বা ইমিউনোলজিটা হলো কোনো ব্যক্তি যদি সচেতন থাকে এবং সে শুধু দামি দামি খাবার খাওয়ার মধ্যেই নয়, সুষমকর খাবার খাবে, একটু সচেতন থাকবে, তাহলে অটোমেটিকলি আল্লাহ প্রদত্তভাবে তার ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাবে। তো আমরা শেষ করলাম যে বিষয়গুলো একজন পেশেন্টের উপর রিলেটেড ছিল, সেই বিষয়গুলো 4টে পয়েন্ট। এই পয়েন্টগুলোই কিন্তু অটোমেটিকলি একটা ড্রাগের যে কার্যকারিতা আছে এরপরে কী করবে, ইনফ্লুয়েন্সিং করবে। এবার আমার আছে ফ্যাক্টর রিলেটেড টু দ্য ড্রাগ, কোন কোন বিষয়গুলো ফ্যাক্টরগুলো ড্রাগের সাথে সম্পর্কিত জড়িত। এক নম্বর আছে ডোজ অফ ড্রাগ। দেখো গুরুত্বপূর্ণ একটি বিষয়, ছেলেমেয়েরা একটি গুরুত্ব দিয়ে বলো করো, মনোযোগ দিয়ে বলো করো। ডোজ অফ ড্রাগ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের পূর্বে আলোচনা ছিল হয়তো। ডোজ অফ ড্রাগ, একটা ড্রাগ যখন কোনো পেশেন্টকে দেওয়া হয়, রোগীকে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে তার ডোজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ডোজটা কি মাত্রা, পরিমাণ, তিনি কতটুকু খাবে, কয়বার খাবে, খাবার আগে খাবে না পরে খাবে, এটা কিন্তু একটা রোগীর বয়সের উপর ডিপেন্ড করবে। কারণ একটা ব্যক্তির বয়স যদি মনে করি অ্যাডাল্ট হয় অথবা চাইল্ড হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ডোজের পরিবর্তন করে দিয়ে থাকি। এখন একটা ডোজ খাইতে হবে দিনে 2বার, কোনো করে ভুল করে আমরা যদি 3বার খাওয়াই তাহলে ওভার ডোজ হয়ে যেতে পারে। খাওয়াইতে হবে একবার, আমরা ইচ্ছে করে খাওয়াই দিলাম 3বার খাওয়াইতে হবে করলাম একবার, তাহলে এখানে ডোজের হেরফের হয়, পরিবর্তন হবে। আর পরিবর্তন হওয়ার কারণে যে উদ্দেশ্যে আমরা ডাক্তার সেবন করছি বা পরামর্শ দিচ্ছি সেটা তুই করবি না, বিপরীত ক্রিয়া তৈরি হয়ে যাবে, এক কথায় রোগীর প্রবলেম হতে পারে। এই জন্য ডোজটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরেকবার বলছি, ডোজ অফ ড্রাগটা হলো কোনো পেশেন্ট বা রোগীকে যদি আমরা ওষুধ সেবনের নির্দেশ দিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তার ডোজ মানে ওষুধের পরিমাণ বা মাত্রা এটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে। এক কথায় যেই ওষুধের যেই ডোজ সেটা দিতে হবে। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, এটা হলো কি রুট মানে রাস্তা, জায়গা, পথ, অ্যাডমিনিস্ট্রেশন প্রয়োগ করা, অর্থাৎ কোনো ড্রাগ কোন পথে প্রয়োগ করতে হবে, কোন রাস্তা সেবন করতে হবে, এটা হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। হতে পারে একটা ব্যক্তি তোমার সে আইভি আকারে আমরা দিয়ে থাকি অজ্ঞ রোগীদের জন্য, বা সেন্সলেস হয়ে গেছে অথবা অ্যাক্সিডেন্ট অথবা অসুস্থ খুব সিভিয়ার, সেক্ষেত্রে আমরা আইভি করে থাকি। এরপরে যদি আইভির ক্ষেত্রে পরিবর্তন না হয় আমরা রেকটালে ব্যবহার করে থাকি, কুড়ালি করে থাকি, বিভিন্ন ভালো করে থাকি। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনটা এক কথায় হলো ওষুধ প্রয়োগের বিভিন্ন মাধ্যম বা পথ। টাইম অফ অ্যাডমিনিস্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। টাইম অফ অ্যাডমিনিস্ট্রেশন, একটা ওষুধের যে টাইমটা, সেই টাইমটা অবশ্যই বলে করতে হবে। কারণ একদিন তুমি 10টায় খাইলা, তারপরের দিন যদি 12টায় খাও অথবা বিকাল 4টায় খাও, উল্টাপাল্টা টাইম করলে সেক্ষেত্রে অবশ্যই দাগের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। সঠিকভাবে কাজ করবে কি, উল্টা কাজ করতে শুরু করবে। এই জন্য শিক্ষার্থী তোমরা অবশ্যই একটু মনোযোগ দিয়ে ফলো করবা। টাইম অফ অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ, বা টাইমটা হলো সঠিক সময়ে ওষুধ সেবন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ড্রাগ ইন্টারাকশন, হচ্ছে বিপরীত ক্রিয়া, অর্থাৎ একটা একই প্রেসক্রিপশনে অথবা একই টাইমে যদি কোনো পেশেন্ট এক বা একাধিক ওষুধ সেবন করে থাকে তাহলে তার সেই ক্ষেত্রে ড্রাগ ইন্টারাকশন হতে পারে। অবশ্যই এই ক্ষেত্রে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে। তার কারণ হলো আমরা একই সাথে যদি 2 ধরনের বা একের অধিক ড্রাগ সেবন করে থাকি তাহলে এমন সময় আছে যে 2টা ড্রাগ 2 দিকে কাজ করবে। ঠিক এভাবে কীভাবে কাজ করবে, আমরা অনেক সময় অ্যান্টাসিড, এর সঙ্গে প্লাস টিসি মানে টেট্রাসাইক্লিন, এই দুটো ড্রাগ যদি কখনো আমরা একসাথে খাই, জেনে খাই আর না জেনে খাই, বুঝে খাই আর না বুঝে খাই, তাহলে এই দুটো ড্রাগ 2 দিকে কাজ করবে। কি কাজ করবে, যেমন টেট্রাসাইক্লিন আমাদের ডায়রিয়াকে রোধ করতে কাজ করবে, ঠেকাইতে সহায়তা করবে। আর অ্যান্টাসিডটি কিন্তু কনস্টিপেশন যাদের আছে সেটাকে কমাই দিয়ে স্বাভাবিক করবে। তাহলে আমরা একই সাথে যদি 2টাই সেবন করি, এই ক্ষেত্রে আরও অনেক ওষুধ মেডিসিন রয়ে গেছে। জাস্ট এক্সাম্পল স্বরূপ 2টা বলছি। কোনো প্রেসক্রিপশনে অর্থাৎ কোনো ব্যক্তি প্রেসক্রিপশন বর্ণনা করে নিজে আপনি উস্তাদি করে এই 2টা ড্রাগ একসঙ্গে সেবন করলো, তাহলে 2টা ড্রাগ 2 দিকে কাজ করবে। 2 দিকে কাজ করবে কি, অ্যান্টাসিড এদিকে করবে, টিসি এদিকে করবে, তাহলে দুজন কিন্তু ধাক্কাধাক্কি শুরু করবে, তাহলে কার্যকারিতা বিপরীত হয়ে যাবে। এই জন্য প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ফলো করবা। আমরা আরেকটি পয়েন্ট দেখছি, ড্রাগ কম্বিনেশন, কম্বিনেশন যেটা বলছিলাম, তার কম্বিনেশনটা কি? তার কম্বিনেশনটা হলো
যৌগ বা যৌথভাবে অনেকগুলো ডাক একত্রিত সেবন করলাম, তাহলে একত্রিত সেবন করলে কি হবে, ইন্টারভেনশনটা তৈরি হবে। এইগুলো থেকে আমরা অবশ্যই বিরত থাকবো। আর একান্তই যদি সম্ভব হয় আমার রেজিস্টার ডাক্তারের পরামর্শ মোতাবেক ডাকগুলো অবশ্যই ব্যবহার নির্দেশ প্রদান করবো বা আমার নিজের সেবন করবো। এবার কালেকশন অ্যান্ড কম্বিনেশন। কম্বিনেশন মানে কি, বাছাই করা, কালেকশন সংগ্রহ করা, অর্থাৎ কোন কোন বিষয়গুলো আমাদের জন্য উচিত, আমাদের নিজেদের শরীরের জন্য, আমাদের রোগ অনুযায়ী সেই বিষয়গুলো আমাদের কী করতে হবে, কালেকশন আর কমিউনিকেশন করতে হবে, সংগ্রহ করতে হবে। টলারেন্স অফ অ্যাডিকশন, টলারেন্স মানে কি, সহনশীলতা, মানে আমি কতটুকু ওষুধটা খাচ্ছি বা ওষুধ সেবন করার পর আমার শরীরে সহ্যের মধ্যে হচ্ছে কিনা। তোমরা একটা বিষয়ে জেনে থাকবা, যাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে অ্যালার্জি আছে তারা কিন্তু অনেক ক্ষেত্রে কোনো একটা ডাক, অ্যালার্জি আসলে যে ডাকগুলো আছে, যেন আমরা বলে থাকি পেনিসিলিন, এই ওষুধগুলি খেলে আলটিমেটলি কী করতে হয়, অ্যালার্জির জন্য কিন্তু আরও বিরূপ তৈরি হতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তির অ্যালার্জি আছে জানার পরেও সে যদি স্বাভাবিকভাবে একজন পুরুষের বলছি গরুর মাংস খায়, অথবা মনে করো যে তোমার ইলিশ মাছ, অথবা অ্যালার্জিতে যে খাবারগুলো আছে বিশেষ করে মসুর ডাউল, চিংড়ি মাছ, এরপরে আছে তোমার হচ্ছে কচুর শাক, পুঁই শাক, মিষ্টি কুমড়া, এই যে জাতীয় অ্যালার্জিকর খাবার আছে, তাহলে কী হবে, যারা অ্যালার্জি আছে জানার পরে অ্যালার্জি খাবার খেলো, তাহলে কিন্তু তারা সহজতা থাকবে না, তারা ওটা কিন্তু অ্যাডিক্টিং হয়ে পড়বে, অর্থাৎ কি ওটা প্রতি সে আসক্ত হয়ে পড়বে, দুর্বল হয়ে পড়বে, বিভক্তি তৈরি হবে। এরপরে তোমরা আরেকটা জিনিস বলবে, প্লাজমা প্রোটিন বাইন্ডিং। আমাদের যে প্লাজমা প্রোটিন আছে সেটার মধ্যে একটা সমতা, একটা বাইন্ডিং করবে, একটা বন্ধন তৈরি করবেন। এটা হচ্ছে রেট অ্যান্ড এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন মানে শোষণ। আমরা যে ডাকগুলো খাই, খাবার পর আমাদের শোষণ ক্ষমতা সেটা কতটুকু, কী পরিমাণ, রেট অ্যান্ড এক্সটেন্ট মানে পরিমাণ, এটাকে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। রেট অ্যান্ড মেটাবলিজম, পরিমাণ এবং মেটাবলিজম বিভাগ। আমরা যে উদ্দেশ্যে যে কোনো খাবার, শুধু মেডিসিন মনে রাখবা, যে কোনো খাবারও যদি খাই মেডিসিন সহ, প্রত্যেকটা কিন্তু মেটাবলিজম থাকবে, মানে বিভাগ থাকবে, একটা হজম কতটুকু আমাদের শরীরে সেটা বিভাগ হচ্ছে একটি বিষয়। আর শেষ লাস্ট পয়েন্টের এলিমিনেশন, আমাদের কতটুকু সেটা আমাদের দেহ থেকে বের হয়ে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এরপর যদি কোনো প্রবলেম থাকে সরাসরি আমাদের মোবাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো, এছাড়া আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই বাসায় থাকবা, নিরাপদে থাকবা, সচেতন থাকবা। সকলকে ধন্যবাদ।